হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে সময় এখন ওই 10:30টার মতন বাজে। রান্নাঘরে সকলেই কাজে ব্যস্ত। মামনির হাতে রয়েছে জমি থেকে ধরে নিয়ে আসা জ্যান্ত কই মাছ, আর এদিকে সঙ্গীতার হাতে রয়েছে জমি থেকে তুলে নিয়ে আসা টাটকা মটর শাক। এখানে যে মাছগুলো দেখছেন, এগুলো আমার ননদদের জমি থেকে ধরা হয়েছে। দেখেছেন জমি থেকে কত মাছ ধরা হয়েছে। একটা সাইডে তো মামনির অনেকগুলো কই মাছ কাটা হয়ে গেছে, আর একপাশে কিছু জিওল মাছকে মাটি আর ছাই মেখে রেখে দিয়েছে, যাতে এই মাছগুলো মারা গেলে সুন্দরভাবে কাটতে পারে। খুব লাফায় তো এই মাছগুলো, সেই জন্য প্রতি বছর বর্ষার সময় খাল বিল ডুবে গিয়ে কম বেশি এই ধরনের মাছ সবার জমিতেই ওঠে, আর সেখান থেকেই ননদরা মাছ ধরে আমাদের এ বাড়িতে কিছুটা দিয়ে গেছে। এদিকে রান্নাঘরে মাছ কাটা দেখতে দেখতে হঠাৎ করে ঘরে এসে এক নতুন জিনিসের দেখা পেলাম। দাঁড়ান, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে দেখেছেন একটা কৌটোর মতন, এটাকে ওদের ভাষায় ওরা বলে চোঙা, মানে অনেকটা চোং টাইপের। আগেরকার দিনে এই চোঙা বা চোঙের ভেতরে রাখা হতো বহু মূল্যবান জিনিসপত্র। যেমন দেখুন, এই চোঙটার থেকেই বেরিয়ে আসলো বেশ কিছু দলিল। আমি তো এই চোঙের কথা আগে কখনো শুনিও নি বা দেখিও নি, তবে ওর কাছ থেকেই শোনা এই চোঙের ব্যবহার করা হতো প্রাকৃতিক দুর্যোগের জন্য। মানে আগে ধরেন যখন তখন বন্যা হতো বা বিভিন্ন রকম পশু পাখি কীটপতঙ্গের তো অত্যাচার ছিল, যেমন ইঁদুর বাদুড়, এগুলো তাদের হাত থেকে বা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে এই বহু মূল্যবান জিনিসগুলোকে বাঁচানোর জন্যই এই ধরনের লোহার চোঙ ব্যবহার করা হতো। প্রায় হারিয়ে যেতে বসা এই পুরনো জিনিসগুলো দেখলেই না পুরনো দিনের অনেক স্মৃতি মনে পড়ে যায়। আবার দেখেছেন এর একটা সাইডে সুন্দর একটা হাতলও রয়েছে এটাকে ধরার জন্য। লোহার এমন মোটা জিনিসের মধ্যে কাগজপত্র রাখুন বা সোনা গয়না, দুটোই কিন্তু বেশ সিকিউরই থাকে। তবে এগুলো যেহেতু খুব সচরাচর বের করা হয় না বললেই চলে, তাই এক জায়গায় অনেক দিন রাখার ফলে জিনিসটা বেশ নোংরাও হয়ে যায় আর বাইরে জংও পড়ে যায়। আজ হঠাৎ করে এই কাগজপত্রগুলোকে বের করেছিল ভাগ্যিস, তাই এমন সুন্দর একটা জিনিসের দেখা পেলাম। এবার চলুন দরকারি সমস্ত কাগজপত্র আবার আগের জায়গায় রেখে দিই। আর এই ঢাকনাটার সাহায্যে মুখটাকে টাইট করে আটকে দিলেই ব্যাস, কাগজপত্র নিয়ে আর কোনো ভয় নেই। এবার চলুন, এখন ওই ঘড়িতে দুপুর 12টার মতন বাজে, আর আমরা স্নান করে রেডি হয়ে গেছি। আজকে যাব ওর বন্ধুর বাড়িতে। সকাল সকাল মামনিকে রান্নাঘরে মাছ কাটতে দেখে আমাদের দুজনের কারোরই আজ বেরোনোর ইচ্ছে ছিল না। তবু ওই যে দেশে ফেরার দিনগুলো ক্রমশ এগিয়ে আসছে, তাই সবার সঙ্গে দেখা না করলেও হয় না। তবে ওর বন্ধু অনেক দিন আগে থেকে আমাদের যাওয়ার জন্য বলে রেখেছে, সময়ই করে উঠতে পারছিলাম না, তো ভাবলাম আজই বেরিয়ে পড়ি। আর যে কয়দিন বাংলাদেশে রয়েছি, মামনি বেশিরভাগ দিনই সকালের ব্রেকফাস্টে হয় চিতই পিঠা করে দেয় আমাদের, না হলে ডিম পিঠে করে দেয়। সেটাই আজ সকালে আমরা খেয়ে বেরিয়ে পড়েছি। রাস্তা দুদিক দিয়েই রয়েছে সবুজ চাষের জমি। এখন এই জায়গাগুলোতে প্রায় ধানের চাষ হচ্ছে দেখলাম। আর এমনই সুন্দর এই রাস্তা ধরে আজ আমরা যাচ্ছি ওর সেই 12 বছর আগে রেখে যাওয়া ছোট্টবেলার বন্ধুর সঙ্গে দেখা করতে। চলুন, এদিকে আমরা চলে এসেছি। বাড়ি থেকে খুব বেশি একটা সময় লাগেনি এখানে আসতে, আর এই জায়গাটির নাম ছিল খারখোলা। এদিকে দাঁড়ান, ওর বন্ধুদের সঙ্গে আপনাদের একটু পরই পরিচয় করাই। তার আগে দেখুন যাওয়ার সঙ্গে সঙ্গে তারা কত কিছুর আয়োজন করেছে। কয়েক রকমের ফল রয়েছে, মিষ্টি, পায়েস, কোনটা ছেড়ে কোনটা খাই বলুন তো। এখানকার এই সুন্দর সাজানো গোছানো শোকেসটা দেখে মনে হলো আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। এখানের প্রত্যেকের বাড়িতে জানেন তো এমন একখানা শোকেস খুবই কমন, আর এর পাশাপাশি রয়েছে হাঁড়ি। প্রত্যেকের বাড়িতে ওই ছোট হাঁড়ি থেকে শুরু করে মাঝারি বড় বিভিন্ন সাইজের হাঁড়িগুলোকে পরপর সাজানো থাকে। এই দুটো জিনিস কারোর বাড়িতে গেলেই দেখা যায়, আর এত সুন্দর করে সাজানো থাকে জিনিসগুলো সত্যিই নজর কাড়ে। এই যে দেখেছেন কতগুলো হাঁড়ি পরপর সাজানো রয়েছে। তবে এখানে হাঁড়ির সংখ্যা একটু কম। আমি আরও কয়েক কাকিমার বাড়িতে গিয়েছিলাম, যেখানে দেখেছি আরও অনেক হাঁড়ি সাজানো রয়েছে পুরো একটা বাংকার জুড়ে। আপনাদের একদিন দেখিয়ে নিয়ে আসবো। এদিকে জানেন তো সকাল সকাল আমাদের অনেক খাবার দেওয়া হয়েছে। যদিও আমরা পিঠে খেয়ে এসেছি বাড়ির থেকে, তাই খুব বেশি একটা খেতে পারিনি। আর বাইরে বৌদি আমাদের জন্য মাংস রান্না করছিল কাঠের উনুনে, তাই ভাবলাম বৌদির সঙ্গে একটু দেখা করে যাই। এখানকার মানুষ দেখেছেন এখনও ক্যামেরা দেখলে লজ্জা পায়। আমি আসার সঙ্গে সঙ্গে পাশ থেকে বৌদি, বোন, কাকিমা সবাই এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে, আর সেই বৌদিদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি।
এখানে কাঁথা সেলাই করা হচ্ছে, চলুন কাছে গিয়ে একটু দেখি। আজকে আরও জানেন তো, এই দুই বৌদিকে কাঁথা সেলাই করতে দেখে আমার ঠাকুমার কথা মনে পড়ে গেল। আমার ঠাকুমা সারাদিন নেশা ছিল এই কাঁথা নিয়ে বসে থাকতো, আর চোখে তো একটু কম দেখতো, তাই শুয়ে ঠিক মতন সুতো পরাতে পারতো না। তাই কিছুক্ষণ পর পর আমাকে ডাকতো আর বলতো একটু শুয়ে সুতোটা পরিয়ে দিয়ে যা। আর তখন তো অনেক ছোট ছিলাম, ঠাকুমা বারবার ডাকতো বলে ভীষণ বিরক্ত হতাম। কিন্তু এখন ভাবি ঠাকুমা যদি আবার আগের মতন এসে একটু বলতো আয় সুই সুতোটা একটু পরিয়ে দিয়ে যা, কতটাই না ভালো হতো বলুন তো। একদিকে তো দুপুরে রান্না হচ্ছিলই, তার উপরে আশেপাশে সব বৌদিরা এসেছিল দেখা করতে। তাদের সঙ্গেই বসে বসে এখানে কিছুক্ষণ সময় গল্প করছিলাম। আরও অনেক মানুষ একসঙ্গে হলে যেটা হয়, গল্প করতে করতে কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। আর এবার চলুন, আমাদের দুপুরে খাবারেরও ডাক পড়ে গেছে। আরও আপনাদের আগের কোনো একটি ভ্লগে হয়তো বলেছিলাম, এখানকার অতিথি আপ্যায়ন শুরুই হয় প্রথম দিকটাতে ইলিশ মাছ ভাজা আর পোলাও দিয়ে। এর পরে অবশ্য থাকে আরও অনেক আইটেম, যেমন চিকেন রোস্ট থেকে শুরু করে মাছের কয়েকটা আইটেম, ভাজা পোড়া আরও অনেক কিছু। তবে শুরুটা কিন্তু হয় ইলিশ মাছ ভাজা আর পোলাও দিয়ে, যেটা বাংলাদেশের বেশিরভাগ জায়গায় অতিথি আপ্যায়নের ধরন। এবার চলুন আর বেশি কথা না বলে সবাই মিলে একসঙ্গে দুপুরের খাবারটা সেরে নিই। এদিকে আমাদের দুপুরের খাবার পর দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে তাদের জমি দেখাবার জন্য। আমাদের একটু প্রাকৃতিক দৃশ্যও দেখা হয়ে যাবে আর সেই সঙ্গে গল্পও হয়ে যাবে। আসার সঙ্গে সঙ্গে দেখছিলাম মাঠের ভেতরে কয়েকটা বড় বড় কুমড়ো হয়ে রয়েছে, এই যে দেখুন। আর এগুলো দেখলে না বেশ ভালো লাগে, মনে হয় কাছে গিয়ে একটু ধরি। তাই চলে এসেছি এটাকে ধরার জন্য। এই যে দেখুন, একেবারে সবুজ রঙের টাটকা একটা সুন্দর কুমড়ো হয়ে রয়েছে এই মাঠের মাঝখানে। আর এই মাঠে আসার পর যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। আর সামনে দেখেছেন ওটা রসুনের চাষ হচ্ছে। আরও কয়েকটা কুমড়ো দেখছিলাম আশেপাশে হয়ে রয়েছে, এই যে দেখেন এই দিকে আরও একটা হয়েছে। ঘড়িতে সময় এখন ওই 5টার মতন বাজে। আর ওই যে দূরে দেখেছেন রাস্তার একটা সাইড দিয়ে হয়ে রয়েছে হিজল গাছ, আর সেই রাস্তা ধরেই এখন গরু ঘরে ফিরছে। এই দাদাদের জমিতে এখন মটরশুঁটির চাষ করা হয়েছে। তবে জানেন তো, আমরা এগুলোকে বলি মটর শাক, কিন্তু এখানের ভাষায় এটাকে বলা হয় কলই শাক। আমার বাপির মুখেও অনেকবার শুনেছি বাপি মটরশুঁটির শাককে বলতো কলই শাক, যে দেশে যেমনভাবে বলা হয় আর কি। আর আপনাদের তো এতক্ষণ ধরে দাদা আর বৌদির সঙ্গে পরিচয় করায়নি। আসলে দাদা অতটা না, তবে বৌদি ক্যামেরা দেখলে ভীষণ লজ্জা পায়। তাই প্রথম দিকে হট করে এসে কারোর সামনে ক্যামেরা ধরাটাও ঠিক না, তাছাড়া সবারই প্রাইভেসি বলে একটা কথা রয়েছে। তো ধীরে ধীরে বৌদি একটু ক্যামেরা ফ্রেন্ডলি হওয়ার পরেই বৌদিকে ক্যামেরাতে নেওয়া হয়েছে। তবে দাদা কিন্তু ক্যামেরার এই ব্যাপারটাকে ভীষণ এনজয় করে। আজকে সবাই মিলে মাঠে এসে এই দাদার যত মটরশুঁটি ছিল সবাই মিলে একসঙ্গে খেতে খেতে প্রায় অর্ধেক জমি আমরা সাফ করে দিয়েছি। আর এগুলো খেতেও বেশ ভালো লাগে। সবে এগুলো হচ্ছে তো, তাই কচি আর ভেতরের ওই শ্বাসগুলো না ভীষণ মিষ্টি, তাই খেতেও বেশ ভালো লাগে। তাই ওই একটা একটা করে ছিঁড়তে ছিঁড়তে না অনেকগুলো ছিঁড়ে একসঙ্গে খেয়েও ফেলেছি। আরও দেখেছেন সামনে অনেকটা জায়গা জুড়ে হয়ে রয়েছে এই মটর শাক। আর একেবারে বিকেলের সময় তো হালকা হালকা হাওয়াও বইছে, কী যে ভালো লাগছে এমন সুন্দর একটা জমিতে এসে। মনে হচ্ছে এখানে কিছুদিন যদি থেকে যেতে পারতাম বেশ ভালো হতো। এই মাঠে আসার পর থেকে এইটুকু সময়ের মধ্যে যে কত জিনিসের চাষ হতে দেখলাম। এখানে আবার রসুন গাছ পরিষ্কার করা হচ্ছে, এরই একটা পাশে আবার রয়েছে পেঁয়াজ গাছ, আবার তাতে দেখেছেন পেঁয়াজের কলিও হয়েছে। এই যে দেখুন, এক একটা মোটা মোটা পেঁয়াজের কলি একেবারে টাটকা। এই দাদার কথা যে ওর মুখে কতবার শুনেছি। আর এই দাদা ছিল ওর একেবারে ছোটোবেলার বন্ধু, মানে ওই স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন পর্যন্ত। আর ওই যে হয় না, সবার জীবনে একটা বন্ধু থাকে যার অবদান ফ্যামিলির মানুষের থেকে কোনো অংশে কম না। তো এই দাদা ছিল ওর জীবনের ঠিক তেমন একজন বন্ধু। ছোটবেলায় করা কয়েক রকম দুষ্টুমিতে সঙ্গ দেওয়া থেকে শুরু করে বড় হওয়ার পর বিভিন্ন আপদে বিপদে সব সময় পাশে পেয়েছে ওর এই বন্ধুকে। আরও আপনাদের মনে আছে কিছুদিন আগে বসুন্ধরা সিটি থেকে ওর বন্ধুর বউয়ের জন্য কিছু গিফট কিনেছিলাম, এই যে সেই বৌদি। আর এই যে দেখেছেন এর একটা সাইডে হয়েছিল বড় বড় কিছু লাউ।
এই লাউটা একটু ছোট সাইজের ছিল, আর বাকি এই পাশে এত বড় বড় লাউ দেখেছি। এই যে দেখেন, এরকম প্রায় কয়েকটা লাউ হয়ে রয়েছে মাঠের মাঝখানে। এদিকে একটা রয়েছে, এটাকে অবশ্য ঢেকে রাখা হয়েছে ইঁদুরের ভয়ে। কি বিশাল সাইজের লাউটা দেখেছেন। এটাকে অবশ্য রাখা হয়েছে বীজ সংগ্রহ করার জন্য। আর এদিকে একটা গাছ দেখলাম সাদা সাদা ছোট ছোট ফুল এসেছে, তবে এই গাছটা না প্রথম দিকে চিনতে পারিনি। এরপর ওর কাছে শুনলাম এটা কালো জিরে গাছ। কালো জিরে গাছ আমি এই প্রথম দেখলাম। দেখেছেন ফুলগুলোও কিন্তু বেশ সুন্দর। আর এই ফুলটা সম্পূর্ণ ফুটে যাওয়ার পরে এর ভেতর থেকে একটা বীজ বেরোবে, আর তার ভেতরেই থাকবে ছোট ছোট কালো রঙের অনেকগুলো কালো জিরে। হ্যাঁ পাগল না না, এটা হলো ফাঁকে রেখে দিতে হইব। শাহরুখ খান হয়ে গেছে দিল তো পাগল হে, দিল দিবানা হে। কাজের মেলে বাইকে গেছি গা। দেখেছেন, এই দাদা কিন্তু ভীষণ মজার মানুষ, তাই আমরা খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম এত সুন্দর একটা জায়গায়। হ্যাঁ হ্যাঁ, এই যে সেই তুইলা তুইলা বিক্রি করে, হ্যাঁ এরা সেই বেচাই সংসারটা চালায়, সেই বিক্রি করে সংসার চালায়। এই যে দেখছেন কৃষক ভাই, উনি খুব পরিশ্রম কইরা এগুলি ফলায়। ভাই এগুলির মূল্যায়ন করতে হবে আপনাদের। আমরা কিন্তু কৃষকদেরকে খুব একটা ভালোবাসি না, কিন্তু এরা যে মাথার ঘাম পায়ে ফেলে ফসল তুলে, তাদের কিন্তু আমাদের সম্মান করা উচিত। এই দেখেন, তার আমি আর একটু ভিডিও করে দেখাই। এই যে বুনতেছে, এই যে ধনিয়া, এগুলিও বুনছে তারা। জমি আছে অনেক, প্রায় 30-40 পাখি জায়গা আছে তাদের। এইগুলি বুনে এগুলিতে তাদের সংসার চলে। দুইজনেই পরিশ্রমী। তাহলে শুনলেন তো, এই জমি কিন্তু আমরাই চাষ করেছি। আর সত্যিই তো কৃষক ভাইদের অনেক ধন্যবাদ, যারা মাথার ঘাম পায়ে ফেলে এমন সুন্দর ফসল ফলান। বিকেলের সময় এই জায়গাটাতে এসে যে কি ভালো লাগছে। দূরে দেখেছেন 2-1টা টিনের ঘর দেখা যাচ্ছে, আর সামনে রয়েছে একটা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। ভীষণ সুন্দর ছিল এই জায়গাটা, আর সেই সঙ্গে এমন মিষ্টি হাওয়া বইছিল। সব কিছু মিলিয়ে আজ বিকেলের পরিবেশটা দুর্দান্ত। এই মাঠের মধ্যে এসে দেখলাম, ওই যে দূরে দেখুন পরপর সারি সারি রয়েছে কতগুলো হিজল গাছ। আমরা কবি জীবনানন্দ দাশের কবিতায় বারবারই পড়েছি এই হিজল গাছের কথা। দাঁড়ান আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে নিয়ে আসি। এই যে দেখুন এক একটা গাছ দাঁড়িয়ে রয়েছে, আর এটা হলো হিজল গাছের পাতা। তাছাড়াও বাপির মুখে বহুবার শুনেছি এই হিজল গাছের কথা। বাপিদার ছোটোবেলার বন্ধুর সঙ্গে এই হিজল গাছের ফল দিয়ে খেলা করত। দাঁড়ান আপনাদের এই গাছের কিছু ফলও দেখাই। এই যে দেখেছেন, এটাই হলো সেই হিজল গাছের ফল। অনেকটা দেখতে আমাদের দেশে যে অর্জুন গাছ হয় সেই গাছের ফলের মতন। এদিকে আমরা সকলে একসঙ্গে গল্প করতে করতে কখন সন্ধে নেমে গেছে টেরই পাইনি। এবার চলুন সোজা বাড়ির দিকে যাওয়া যাক। বিকেলের খুব সুন্দর একটু সময় কাটালাম আমরা সবাই একসঙ্গে। আর যাওয়ার সময় দেখছিলাম এখানে না ফুলকপি গাছ হয়েছিল। আরও একটা জিনিস দেখে অবাক হয়েছি, ওই যে দূরে দেখেছেন জঙ্গলের ভেতরেও হয়ে রয়েছে একটা সবুজ রঙের বড় লাউ। গাছে এত সুন্দর ফল হয়ে রয়েছে, এটা দেখলে যে কি ভালো লাগে। এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক। আর এদিকে আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তাই সব শেষে সবার সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি তুলে নিয়েছিলাম। তো চলুন একই সঙ্গে আজকে আমার ভ্লগটি আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। আর আমার ভ্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।